হাই নিউজে সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি রিম্পি। শুরু করছে নিউজ টুডে। আর শুরুতেই চোখ রাখবো আজকের হেডলাইন। কালীগঞ্জ উপনির্বাচনে জয়ী তৃণমূল, ৪৯,৭৫৫ ভোটে জয়ী তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ। দ্বিতীয় স্থানে থাকল বিজেপি। কালীগঞ্জ সাফল্যের জন্য সাধারণ মানুষ এবং দলীয় কর্মীদের ধন্যবাদ ও প্রণাম জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। সমাজ মাধ্যমে পোস্ট করে বার্তা মুখ্যমন্ত্রী। ফের উত্তাল বিধানসভা, এক ঝটকায় সাসপেন্ড 4 বিজেপি বিধায়ক। অগ্নিমিত্রা পল, শঙ্কর ঘোষ, দীপক বর্মন ও মনোজ ওরা গোটা অধিবেশনে সাসপেন্ড। 2 সপ্তাহ সময় দিয়ে 72 ঘন্টার মধ্যে আক্রমণ। কখন হামলার সিদ্ধান্ত নেন ট্রাম্প জানালেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। মধ্যপ্রাচ্যে বাড়ছে সন্ত্রাসের আস্ফালন। সিরিয়ার চার্চে আত্মঘাতী বিস্ফোরণ। মৃত্যু অন্তত 20 জনের, আহত কমপক্ষে 52 জন। ফের উত্তাল বিধানসভা, সোমবার এক ঝটকায় 4 বিজেপি বিধায়ককে সাসপেন্ড করলেন অধ্যক্ষ। অগ্নিমিত্রা পল, শঙ্কর ঘোষ, দীপক বর্মন ও মনোজ ওরাওকে গোটা অধিবেশনে সাসপেন্ড করা। সপ্তাহের প্রথম দিন বিধানসভা অধিবেশন শুরু হতেই ফের বেনজির বিশৃঙ্খলা। বিধানসভার কাজে বাধা দেওয়া, কাগজ ছিঁড়ার মতো অসংসদীয় কাজে লিপ্ত হলেন বিজেপি বিধায়করা। আর যার জেরে 4 বিধায়ক শঙ্কর ঘোষ, মনোজ ওরাও, দীপক বর্মন এবং অগ্নিমিত্রা পলকে গোটা অধিবেশনের জন্য সাসপেন্ড করলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। রীতিমতো মশাল ডেকে তাদের অধিবেশন কক্ষের বাইরে বের করে দেওয়া হয়েছে। বাইরে বেরিয়ে ফের অবস্থান বিক্ষোভে বসেন বিজেপি বিধায়করা। কেউ কেউ বিধানসভার নিরাপত্তা রক্ষীদের সঙ্গে হাতাহাতিতেও জড়িয়ে পড়েন। এই সমস্ত অশান্তির মধ্যে বিল নিয়ে আলোচনা শুরুর নির্দেশ দেন স্পিকার। বিজেপি বিধায়কদের মার্শাল ডেকে বের করার বিশৃঙ্খলা আরো বাড়ে। যদিও সাসপেন্ড হওয়ার পর অগ্নিমিত্রা পল, দীপক বর্মন নিজেরাই বেরিয়ে গিয়েছিলেন। এরপর পরিস্থিতি আরো চরমে ওঠে। অভিযোগ, বিজেপি বিধায়ক সুদীপ মুখোপাধ্যায় মার্শালের কলার ধরে ধাক্কা দেন। আরেক বিধায়ক মিহির গোস্বামীও চেপে ধরেন মার্শালকে। নিরাপত্তা রক্ষীরা পাল্টা বল প্রয়োগ করে সবাইকে বের করে দেওয়ার চেষ্টা করেন। তারপরও অবশ্য বেশ কয়েকজন অধিবেশনেই ছিলেন। তারা ওয়েলে নেমে স্লোগান তুলতে থাকেন। প্রশ্নোত্তর পর্ব হওয়ার কথা থাকলেও তা বাদ দেওয়া হয়েছে। ফলে অধিবেশনে নেতাজি সুভাষ ক্রীড়া বিশ্ববিদ্যালয় সংক্রান্ত বিল নিয়ে আলোচনা শুরু হয় স্পিকারের নির্দেশে। সেই সময় অধিবেশনে বয়কট করে বিজেপি। এরপর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হাতে কিছু নিয়ে একাই অধিবেশন কক্ষে প্রবেশ করেন। স্পিকারকে টুকরো টুকরো কিছু দেখান। তাতে আলোচনা থেমে যায়। ক্ষুব্ধ স্পিকার স্পষ্ট বিরোধী দলনেতাকে জানিয়ে দেন, এইভাবে আপনি সভার কাজ বন্ধ করতে পারেন না। তখন বিরোধী দলনেতা দাবি করেন, বাইরে নিরাপত্তা রক্ষীদের সঙ্গে ধস্তাধস্তিতে বিজেপি বিধায়ক সুব্রত মৈত্রের ঘড়ি ভেঙে গিয়ে টুকরো হয়েছে। ভেঙে গিয়েছে শঙ্কর ঘোষের চশমাও। স্পিকার জানিয়েছেন, এ সমস্ত বাইরে প্রেসকে দেখান। এটা পাড়ার রক না, বাইরে গিয়ে বলুন। তারপরও বিরোধী দলনেতা দাঁড়িয়েছিলেন স্পিকারের টেবিলের সামনেই। আর সেই সময় উল্টো দিকের বেঞ্চ থেকে অরূপ বিশ্বাস, শোভনদেব চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, সুজিত বসুরা অভিযোগ করেন, বিজেপি তাদের ডেস্ক ভেঙে দিয়েছে। আর স্পিকার তা শুনেই স্পষ্ট জানিয়ে দেন, যারা এ কাজ করেছেন তাদের বিরুদ্ধে তদন্ত হবে। এরপর তিনি নির্দেশ দেন বিধানসভার মূল ফটক বন্ধ করে দেওয়ার। হাই নিউজ নেটওয়ার্ক। বকুলতলা গানের ঝড় উঠেছে সমাজ মাধ্যমে অলিগলি পেরিয়ে এবার রাজনৈতিক মহলেও ঢুকে পড়ল এই গান। শাসক দলের তরফে একটি ভিডিও শেয়ার করা হয়েছে দীঘার জগন্নাথ মন্দিরের ছবি দিয়ে। সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে মেলার গানের প্যারোডি। থেকে শর্টস, সোশ্যাল মিডিয়া এখন বকুলতলা জ্বরে কাবু। সকলেই যেন চলেছেন মেলা দেখতে। নেটপাড়ার অলিগলি পেরিয়ে রাজনৈতিক মহলের অন্দরেও এখন বকুলতলা জ্বর। সে জ্বরে কাবু খোদ তৃণমূল। দীঘার রথের প্রচারে অনির্বাণ ভট্টাচার্যদের হুলিগানিজম ব্যান্ডের সেই গানকেই কাজে লাগালো রাজ্যের শাসক শিবির। তৃণমূলের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে 27 সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করা হয়েছে, যে ভিডিওটিতে দীঘার রথযাত্রার ছবি তুলে ধরা হয়েছে। ভিডিওর সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে মেলার গানের প্যারোডি। সেটি হলো, আমাদের দীঘায় এবার রথ এসেছে, বসেছে মেলা, দেখতে যাব আমি তুমি। সুর এক, তাল এক, শুধু ভাষার সামান্য অদল বদল। তৃণমূলের শেয়ার করা ওই ভিডিও স্বাভাবিকভাবেই জোশ সাড়া ফেলেছে। দাবানলের মতো ভাইরাল হয়ে গিয়েছে ছোট্ট ভিডিওটি। হুহু করে বাড়ছে ভিউ। উল্লেখ্য, গত অক্ষয় তৃতীয়ায় পুণ্য লগ্নে সমস্ত নিয়মকানুন মেনে দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তারপর এই প্রথমবার সৈকত নগরীতে হবে রথযাত্রা। আগামী 27শে জুন রথযাত্রা।
তার জন্য ইতিমধ্যেই প্রস্তুতি পর্ব শুরু হয়েছে দীঘার জগন্নাথ মন্দিরের। শুক্রবার মন্দির থেকে মাসির বাড়ি পর্যন্ত যাওয়ার রাস্তায় 3টি রথকে পরীক্ষামূলকভাবে টানা হয়। সেখানে কোনো সমস্যা রয়েছে কিনা তা খতিয়ে দেখার জন্য এই প্রস্তুতি বলে জানিয়েছেন দীঘার জগন্নাথ ধামের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক রাধারমন দাস। গত 12 তারিখ স্নানযাত্রার পর আপাতত জগন্নাথ দেবের মূর্তি দর্শন বন্ধ, তাই ভক্ত সমাগম কিছুটা কম। আর এই সুযোগেই যাবতীয় প্রস্তুতি পর্ব সারতে ব্যস্ত মন্দির কর্তৃপক্ষ। হাই নিউজ নেটওয়ার্ক। আর বেশি দিন বাকি নেই রথযাত্রা উৎসবের। সে উপলক্ষে বড় সিদ্ধান্ত নিল রেল। রথ উপলক্ষে 365টি অতিরিক্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত রেলের। হাতে গোনা আর কিছুদিন বাকি রথযাত্রা উৎসবের। জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মাসির বাড়ি যাওয়ার এই মহোৎসব ঘিরে প্রতি বছরের মতো এবারও উত্তেজনা তুঙ্গে। প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। ওড়িশার পুরীতে খুব স্বভাবতই লক্ষ লক্ষ পুণ্যার্থীর ভিড় হয়, এবারও হবে। অনেকেই এই সময় পুরী যাওয়ার চিন্তা করলেও ট্রেন বা বাস না পাওয়ার জন্য যেতে পারেন না। মুশকিল আসানে হাজির হলো ভারতীয় রেল। করা হলো বড় সড় পদক্ষেপ। ইস্ট কোস্ট রেলওয়ের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে এবারের রথযাত্রা উপলক্ষে পুরীগামী মোট 365টি ট্রেন বিশেষভাবে চালানো হবে। শুধুমাত্র রুটিন ট্রেনের উপর নির্ভর না করে পুণ্যার্থীদের যাতায়াত সহজ করতেই এই অতিরিক্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেলের তরফে জানানো হয়েছে ওড়িশার নানা জেলা যেমন জগদ্দলপুর, গুনপুর, রায়গড়, বালেশ্বর, জুনাগড় রোড, বাদাম পাহাড়, আঙ্গুল, বীরমিত্রপুর প্রভৃতি জায়গা থেকে পুরী যাওয়ার জন্য একাধিক বিশেষ ট্রেন চালানো হবে। পাশাপাশি প্রতিবেশী রাজ্যগুলিও বাদ যাচ্ছে না। এ রাজ্যে সাঁতরাগাছি থেকে ছাড়বে বিশেষ রথযাত্রা ট্রেন। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম এবং ছত্তিশগড়ের গোন্দিয়া থেকেও চলবে বিশেষ ট্রেন। রেলের মতে প্রত্যেক বছর রথযাত্রার সময় পুরীতে বিপুল সংখ্যক মানুষের সমাগম হয়। গত বছর এই সময় 315টি বিশেষ ট্রেন চালানো হয়েছিল। এবারে সেই সংখ্যা আরো বাড়িয়ে 365 করা হয়েছে, যাতে যাত্রা আরো ভালো হয়। রেলের এই উদ্যোগে রথযাত্রায় আগত ভক্তরা যেমন স্বস্তি পাবেন, তেমনি ভিড়ের চাপে কোনো রকম বিশৃঙ্খলা এড়ানো সম্ভব হবে বলেই মনে করছে প্রশাসনিক কর্তারা। হাই নিউজ নেটওয়ার্ক। মধ্যপ্রাচ্যে বাড়ছে সন্ত্রাসের আস্ফালন। ইরান ইসরায়েল যুদ্ধের মাঝেই সিরিয়ার চার্চে আত্মঘাতী বিস্ফোরণ। মৃত্যু অন্তত 20 জনের, আহত কমপক্ষে 52 জন। এই ঘটনার পেছনে আইএসআইএস জঙ্গি সংগঠনের দিকে আঙুল তুলেছে সিরিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী। ইরান ও ইসরায়েল যুদ্ধে সরাসরি মাঠে নেমেছে আমেরিকা। গুড়িয়ে দেওয়া হয়েছে ইরানের পরমাণু ঘাঁটি। এই আবহে এবার ধর্মীয় ব্যাধির শিকার সিরিয়া। সূত্রের খবর, খ্রিস্টানদের পবিত্র দিন রবিবার দামাসকাসের ডোয়াইলা এলাকায় সেন্ট ইলিয়াস গির্জায় প্রার্থনা করছিলেন বহু মানুষ। সেই সময় চার্চে প্রবেশ করেন এক ব্যক্তি। চার্চে ঢুকে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে ওই হামলাকারী। এরপর শরীরের বিস্ফোরক বোঝাই বেল্টে বিস্ফোরণ ঘটান তিনি। এই আত্মঘাতী হামলার জেরে ঘটনাস্থলে মৃত্যু ঘটে কমপক্ষে 20 জনের, পাশাপাশি আহত হন 52 জন। এখনো পর্যন্ত কোনো সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি। তবে সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রকের দাবি, এই হামলার নেপথ্যে রয়েছে মধ্যপ্রাচ্যের ভয়ঙ্কর জঙ্গি সংগঠন আইএসআইএস। এই জঙ্গি হামলার তীব্র নিন্দা করেছেন সিরিয়ার তথ্যমন্ত্রী হামজা মোস্তফা। এই ঘটনাকে সন্ত্রাসবাদী হামলা বলেন তিনি। জানান, এই কাপুরুষোচিত হামলা আমাদের সন্ত্রাসবাদের বিরুদ্ধে একত্রিত করে। আমরা সব ধর্মের নাগরিকদের প্রতি আমাদের অঙ্গীকারের থেকে পিছু পা হব না এবং এই সব সন্ত্রাসবাদী সংগঠনের বিরুদ্ধে আমাদের লড়াই জারি থাকবে। দেশবাসীকে নিরাপত্তা দিতে এইসব নিকৃষ্ট অপরাধীদের থেকে জনগণকে রক্ষা করতে আমরা সর্বতোভাবে লড়াই করব। সিরিয়ার চার্চে জঙ্গি হামলার ঘটনাকে খ্রিস্টান বিদ্বেষ হিসেবে দেখছে বিশ্ব। প্রসঙ্গত, বাসার আল আসাদের পতনের পর এই প্রথম এত বড় হামলা হলো সিরিয়ায়। হাই নিউজ নেটওয়ার্ক। ইরানের মাটিতে সুনির্দিষ্ট হামলা চালাবে ইসরায়েল। রবিবার সাংবাদিক বৈঠকে যুদ্ধের রোড ম্যাপ স্পষ্ট করে দিলেন ইসরায়েলের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহু। একই সঙ্গে স্পষ্ট করলেন, নির্দিষ্ট লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত থামবে না তেল আভিভ। ইরানের বিরুদ্ধে পরমাণু বোমা তৈরির অভিযোগ তুলে গত 12 জুন রাতে তেহরানে সুপরিকল্পিত হামলা চালায় ইসরায়েল। সেই হামলায় ইরানের প্রধান সেনাকর্তা ও পরমাণু বিজ্ঞানীদের হত্যা করার পাশাপাশি গুড়িয়ে দেওয়া হয় বেশিরভাগ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ওই দিনই ইরানের পরমাণু ঘাঁটিতে এক দফা বিমান হামলা চালিয়েছিল ইসরায়েল।
তবে মাটির নিচে এই পারমাণবিক প্রকল্পগুলি থাকার ফলে খুব বেশি ক্ষয়ক্ষতি করতে পারেনি তারা। এবার সেই বাকি কাজটাই সারা হলো মার্কিন বাংকার বোমার সাহায্যে। রবিবার শেষ রাতে ইরানের 3টি পরমাণু কেন্দ্র ফর্দো, নাতানজ ও ইস্পাহান লক্ষ্য করে হামলা চালিয়েছিল মার্কিন বোমারু বিমান B-2। এই হামলার সঙ্গেই এই যুদ্ধে সরাসরি নেমে পড়েছে আমেরিকা। মার্কিন হামলার পর ইসরায়েলের মাটিতে প্রত্যাঘাত শুরু করেছে ইরানও। হাইফা, তেল আবিবের মতো শহরগুলিতে ধ্বংসযজ্ঞ শুরু করেছে ইরানের মিসাইল। এই পরিস্থিতির মাঝেই রবিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হন নেতানিয়াহু। বলেন, অযথা ধ্বংসাত্মক হামলার কোনো আগ্রহ নেই ইসরায়েলের। প্রয়োজনের চেয়ে বেশি কিছুই করব না আমরা, তবে যা করব তা হবে সুনির্দিষ্ট ও ভয়ঙ্কর। এই সামরিক অভিযান তখনই শেষ হবে যখন ইসরায়েল নির্ধারিত লক্ষ্য পূরণ করবে। তিনি আরও বলেন, আমাদের লক্ষ্য স্পষ্ট, ইরানের সামরিক ও পারমাণবিক সক্ষমতাকে দুর্বল করা। যতদিন না আমরা সেই লক্ষ্য পূরণ করছি ততদিন আমাদের অভিযান জারি থাকবে। তবে মার্কিন হামলার পর ইসরায়েলের মাটিতে কার্যত সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়েছে ইরান। রবিবার ইরানের অন্তত 20টি ক্ষেপণাস্ত্র তেল আভিভ, হাইফা, রামাত আভিভ, বেনগুরিয়ান বিমানবন্দর সহ আরও একাধিক জায়গায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। শুধু তাই নয়, এই যুদ্ধে প্রথমবার নিজেদের খাইবার ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান। আয়রন ডোমকে পরাস্ত করে ইসরায়েলের AI গবেষণা কেন্দ্র, সাইবার কমান্ড সেন্টার সহ একাধিক জায়গাকে নিশানা করেছিল ইরান। হাই নিউজ নেটওয়ার্ক। ইরানের 3টি পরমাণু কেন্দ্রে স্থানীয় সময় অনুযায়ী শনিবার গভীর রাতে হামলা চালিয়েছে আমেরিকা। নিশানায় ছিল ইরানের ফরডো, নাতানজ ও ইস্পাহানে অবস্থিত 3টি পরমাণু কেন্দ্র। হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই জানান, ইরানে এই 3 পরমাণু কেন্দ্রে সফল হামলা চালিয়েছে আমেরিকার সেনাবাহিনী। বরং ইরানের তরফে বিশেষ ক্ষয়ক্ষতি হয়নি এমন দাবি করা হলেও বারবারই তা নস্যাৎ করে দিয়েছে ট্রাম্প। ভোরে ট্রাম্প তার সমাজ মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, ইরানের গুরুত্বপূর্ণ পরমাণু কেন্দ্রগুলিতে মারাত্মক ক্ষয়ক্ষতি হয়েছে। উপগ্রহ চিত্রেও তা স্পষ্ট। মাটির গভীরে গিয়ে লক্ষ্যভেদ করেছে মার্কিন বাহিনী। এর আগে এই নজির আর কারো নেই। রবিবার রাতেও ট্রুথে আমেরিকার এই অভিযানের কথা লিখেছেন ট্রাম্প। পাশাপাশি ট্রাম্প এও জানিয়েছেন যে এই হামলার পর ইরানের হাতে আর বোমা নেই। আমেরিকান সেনাবাহিনীকে অভিনন্দন জানিয়ে তিনি লেখেন, অন্য কোনো দেশের সেনাবাহিনী এখনো পর্যন্ত এই ধরনের অভিযান চালাতে পারেনি। শুধু তাই নয়, সমাজ মাধ্যমে শান্তির বার্তা দিতেও দেখা যায় মার্কিন প্রেসিডেন্টকে। ইরানে মার্কিন হামলার পরেই ট্রাম্প দাবি করেছিলেন 3 কেন্দ্রই সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে। তবে মার্কিন প্রেসিডেন্টের ওই দাবির সপক্ষে এখনো পর্যন্ত কোনো প্রত্যক্ষ প্রমাণ মেলেনি। আমেরিকার প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের আধিকারিকরা রবিবার সকালে জানিয়েছেন 3 পরমাণু কেন্দ্রেরই বড় ক্ষতি হয়েছে, কিন্তু ঠিক কতটা ক্ষতি হয়েছে তা বুঝতে আরও সময় লাগবে। যদিও ইরান পাল্টা দাবি করেছে, আমেরিকা হামলা চালালেও 3 পরমাণু কেন্দ্র থেকে তেজস্ক্রিয় বিকিরণের কোনো লক্ষণ দেখা যায়নি। ফলে নাগরিকদের চিন্তার কোনো কারণ নেই। ঘটনাচক্রে আমেরিকার হামলার ঠিক আগে কিছু তৎপরতা লক্ষ্য করা গিয়েছিল ফোর্ডোতে। উপগ্রহ চিত্রে দেখা গিয়েছে পরমাণু কেন্দ্রটির যে জায়গায় সামরিক ঘাঁটি রয়েছে সেই রাস্তায় গত 19 জুন 16টি মালবাহী ট্রাক এবং বুলডোজার দেখা গিয়েছিল। 20 তারিখ উপগ্রহ চিত্রে দেখা যায় সেগুলি উত্তর পশ্চিম দিকে আরও 1 কিলোমিটার মতন সরে গিয়েছে। এরপরে জল্পনা তৈরি হয়েছে আমেরিকা হামলা চালাতে পারে সেই ভেবেই কি পরমাণু প্রকল্পের জন্য জরুরি সরঞ্জাম সরানোর প্রস্তুতি নিচ্ছিল ইরান। কিন্তু সেসব জল্পনা উড়িয়ে দিতে তৎপরতার সঙ্গে মাঠে নেমে পড়েছেন ট্রাম্প। তাই রবিবার থেকেই একের পর এক পোস্টে ইরানের সফল হামলার প্রশংসা শোনা গিয়েছে তার মুখে। যদিও ট্রাম্পের দাবির সপক্ষে নির্ভুল তথ্য প্রমাণ না থাকলেও উপগ্রহ চিত্র তেমনটাই বলছে। প্ল্যানেট ল্যাবস পিসিবির প্রকাশিত একটি উপগ্রহ চিত্র বিশ্লেষণ করে অনুমান করা হচ্ছে ফোর্ডো পরমাণু কেন্দ্রের একাধিক প্রবেশপথ ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসফান পরমাণু কেন্দ্রে হামলার একটি ভিডিও এক্স হ্যান্ডেলে প্রকাশ করেছেন মাইকেল উলরিচ নামে এক ব্যবহারকারী। মার্কিন সংবাদপত্র দ্য ওয়াশিংটন পোস্ট পরে জানিয়েছে তারা ভিডিওটি যাচাই করেছে। 37 সেকেন্ডের ভিডিওটিতে ইসফান পরমাণু কেন্দ্রের চত্বরে বিস্ফোরণের রক্তিম ঝলকানি দেখা গিয়েছে। মনে করা হচ্ছে বিস্ফোরণটি পরমাণু কেন্দ্রের সুড়ঙ্গ পথের ঠিক মুখেই হয়েছে, কিন্তু বিস্ফোরণে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও স্পষ্ট নয়। তবে ক্ষয়ক্ষতির চিত্রটা এখনও স্পষ্ট না হলেও একে আমেরিকা এবং ইসরায়েলের জন্য ঐতিহাসিক মুহূর্ত বলে আখ্যা দিচ্ছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট এও বলে রেখেছেন, এর পরেও যদি ইরান আলোচনার টেবিলে না বসে ভবিষ্যতে আরও ভয়াবহ হামলা চালানো হবে। সোমবার হোয়াইট হাউসের ওভাল অফিসে আমেরিকার জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে বৈঠকে বসবেন ট্রাম্প। হাই নিউজ নেটওয়ার্ক। ইরানকে পরমাণু অস্ত্র সরবরাহ করার জন্য অনেক দেশই প্রস্তুত। রবিবার ইরানের 3 পরমাণু কেন্দ্রে মার্কিন হামলার পর এমনটাই দাবি করেছেন রাশিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। সেই আবহে এবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে জরুরি আলোচনায় বসতে মস্কোর উদ্দেশ্যে রওনা দিচ্ছেন ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি।
এই খবর প্রকাশ্যে আসতেই নানা মহলে শুরু হয়ে গিয়েছে। রবিবারই ইরানের 3টি পরমাণু কেন্দ্র লক্ষ্য করে আমেরিকার হামলার তীব্র নিন্দা করেছে রাশিয়া। এই হামলা শুধু দায়িত্বজ্ঞানহীনতাই নয়, বরং আন্তর্জাতিক আইনের বিরোধী বলেও জানিয়েছে ভ্লাদিমির পুতিনের দেশ। রবিবার রাশিয়ার বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, এতদিনে এটা স্পষ্ট যে ভয়াবহ উত্তেজনা বৃদ্ধি শুরু হয়ে গিয়েছে, যা আঞ্চলিক এবং আন্তর্জাতিক নিরাপত্তাকে আরও বিঘ্নিত করে। আমেরিকার এই হামলা দায়িত্বজ্ঞানহীন এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘনকারী। মার্কিন হামলার তীব্র নিন্দা করেছে ইরানও। সে দেশের বিদেশ মন্ত্রকের তরফে বলা হয়েছে, আমেরিকা যে কোনো নীতির ধার ধারে না। ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচিতে হামলা চালিয়ে আমেরিকা তা বুঝিয়ে দিল। তবে নিরাপত্তা এবং জাতীয় স্বার্থ রক্ষার স্বার্থে মার্কিন সেনার এই আগ্রাসনের বিরুদ্ধে পূর্ণ শক্তি দিয়ে লড়াই করার ক্ষমতা যে ইরানের রয়েছে তাও স্পষ্ট করে দিয়েছে তারা। এই পরিস্থিতিতে ইরানের বিদেশমন্ত্রী আরাগচি জানিয়েছেন, সোমবার পুতিনের সঙ্গে তিনি জরুরি বৈঠকে বসছেন। ইস্তানবুলে একটি সাংবাদিক বৈঠকে আরাগচি বলেন, রাশিয়া ইরানের বন্ধু, আমাদের কৌশলগত সম্পর্ক রয়েছে। যে কোনো পরিস্থিতিতে আমরা একে অপরের সঙ্গে আলোচনা করে নিজেদের অবস্থান স্থির করি। প্রসঙ্গত 2015 সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা জমানায় ইরানের সঙ্গে 3 বছরের যে পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি বা জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন হয়েছিল, তাতে 5 শক্তিধর রাষ্ট্রের সঙ্গে ছিল রাশিয়াও। তাতে স্থির হয় ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ কর্মসূচি এবং পরমাণু অস্ত্র তৈরির প্রচেষ্টা বন্ধ রাখলে ইরানের ওপর থেকে আর্থিক নিষেধাজ্ঞা তুলে দেবে রাষ্ট্রপুঞ্জ, আমেরিকা এবং অন্য কয়েকটি দেশ। এতে লাভবান হয়েছিল উভয় পক্ষই। এরই মাঝে আবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে সুর চড়িয়েছেন রাশিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট তথা রুশ নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ। রবিবার মেদভেদেভ বলেন, শান্তি স্থাপনের নাম করে আসলে পশ্চিম এশিয়ায় একটি নতুন যুদ্ধ শুরু করছেন ট্রাম্প। মেদভেদেভ আরও দাবি করেছেন, আমেরিকার হামলায় ইরানের বিশেষ কোনো ক্ষয়ক্ষতি হয়নি। সামান্য ক্ষয়ক্ষতি ছাড়া ইরানের পারমাণবিক জ্বালানি তৈরির গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলি প্রায় অক্ষতই রয়েছে বলে দাবি করেছেন তিনি। মার্কিন আক্রমণের পরেই মেদভেদেভ নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, ইরানে পারমাণবিক পদার্থের সমৃদ্ধিকরণ এবং ভবিষ্যতে পারমাণবিক অস্ত্রের উৎপাদন অব্যাহত থাকবে। বেশ কয়েকটি দেশ ইরানকে সরাসরি নিজেদের পারমাণবিক অস্ত্র সরবরাহ করতেও প্রস্তুত। যদিও পুতিন ঘনিষ্ঠ ওই নেতা কোন দেশগুলির কথা বলছেন এখনও তা স্পষ্ট নয়। অন্যদিকে ইরানও জানিয়েছে, নিরাপত্তা এবং জাতীয় স্বার্থ রক্ষার্থে মার্কিন সেনার এই আগ্রাসনের বিরুদ্ধে পূর্ণ শক্তি দিয়ে লড়াই করার ক্ষমতা তাদের রয়েছে। তার মাঝেই প্রাক্তন রুশ প্রেসিডেন্টের এহেন মন্তব্যে নানা মহলে শুরু হয়ে গিয়েছে জল্পনা। হাই নিউজ নেটওয়ার্ক। ইরানের বিরুদ্ধে আমেরিকা সরাসরি অস্ত্র ধরবে কিনা সেই বিষয়ে 2 সপ্তাহের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত বৃহস্পতিবারই এই কথা ঘোষণা করেছিলেন তিনি, কিন্তু সেই মন্তব্যের মাত্র 72 ঘন্টার মধ্যেই শনিবার গভীর রাতে ইরানের 3টি পরমাণু কেন্দ্র লক্ষ্য করে হামলা চালায় মার্কিন বাহিনী। তাহলে কি আগে থেকেই হামলার নীল নকশা তৈরি হয়েছিল? কখনই বা তাতে শিলমোহর দেন ট্রাম্প? জল্পনার নিরসন ঘটিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স রবিবার জানিয়েছেন, অভিযান শুরুর মাত্র কয়েক মিনিট আগেই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। এনবিসিকে দেওয়া একটি সাক্ষাৎকারে ভান্স বলেন, ইরানে বোমা ফেলার মাত্র কয়েক মিনিট আগে চরম সিদ্ধান্ত নেন ট্রাম্প। তিনি চাইলে শেষ মুহূর্তে অভিযান বাতিল করতে পারতেন, কিন্তু তিনি এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। প্রসঙ্গত এর আগে গত বৃহস্পতিবার ট্রাম্পকে উদ্ধৃত করে হোয়াইট হাউসের তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছিল, পরমাণু কর্মসূচি নিয়ে ইরানের সঙ্গে বোঝাপড়ার একটা সম্ভাবনা রয়েছে। তবে ট্রাম্প সে পথে হাঁটবেন কিনা সে বিষয়ে আগামী 2 সপ্তাহের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। কিন্তু কার্যত 2 সপ্তাহ তো দূর, ট্রাম্পের সেই ঘোষণার 72 ঘন্টার মধ্যেই ইরানের সঙ্গে সম্মুখ সমরে অবতীর্ণ হয় আমেরিকা। হামলার মুহূর্তকে আমেরিকা এবং ইসরায়েলের জন্য ঐতিহাসিক মুহূর্ত বলেও দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। তারপর থেকেই প্রশ্ন ঘুরছে, তাহলে ট্রাম্প যে 2 সপ্তাহ সময়ের কথা বলেছিলেন সেটাও কি পরিকল্পিত ছিল? রবিবার নাম প্রকাশে অনিচ্ছুক ট্রাম্প প্রশাসনের এক আধিকারিক মার্কিন সংবাদপত্র দ্য ওয়াল স্ট্রিট জার্নালকে জানিয়েছেন, গত মঙ্গলবার হোয়াইট হাউসে একটি বৈঠকেই ইরান হামলার বার্তা দিয়েছিলেন ট্রাম্প, কিন্তু সে সময় তিনি চূড়ান্ত অনুমোদন দেননি। তিনি চাইছিলেন যদি কোনোভাবে ইরানকে আলোচনার টেবিলে নিয়ে আসা যায়। আমেরিকার বিশেষ দূত স্টিভ উইটকফও আলোচনা চালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু সেই প্রচেষ্টা ফলপ্রসূ হয়নি। তবে মঙ্গলবারের সেই বৈঠকে ট্রাম্পের বার্তাতেই এটা স্পষ্ট হয়ে গিয়েছিল যে অচিরেই ইরানে হামলা করতে চলেছে আমেরিকা। সেই মতো বৈঠকের পরেই হামলার নীল নকশা তৈরি হয়ে যায়। ভান্স জানিয়েছেন, কূটনৈতিক আলোচনার একের পর এক প্রচেষ্টা ব্যর্থ হতেই প্রতিরক্ষা সচিব পিট হেগস্টেথকে হামলার চূড়ান্ত অনুমোদন দেন মার্কিন প্রেসিডেন্ট। বর্তমান পরিস্থিতি সম্পর্কে ভান্স আরও বলেছেন, এটি অত্যন্ত সংবেদনশীল মুহূর্ত। হোয়াইট হাউস ইরানের পদক্ষেপগুলি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। প্রত্যাঘাত হিসেবে ইরান মার্কিন বাহিনীর বিরুদ্ধে কোনো পদক্ষেপ করতে চলেছে কিনা সেসবও নজরে রাখছে ট্রাম্প প্রশাসন। তবে আগামী 24 ঘন্টার মধ্যেই ইরানের উদ্দেশ্য বোঝা যাবে বলে মনে করছেন ভাইস প্রেসিডেন্ট।
হাই নিউজ নেটওয়ার্ক। আন্তর্জাতিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী বন্ধ হওয়া আটকাতে চীন কথা বলুক ইরানের সঙ্গে। বেজিংকে খোঁচা দিয়ে এমনটাই বলল আমেরিকা। রবিবার আমেরিকার হামলার পরেই খবর ছড়ায় হরমুজ প্রণালী আটকে দিতে চাইছে ইরান। তেহরানের পার্লামেন্টও তাতে সায় দিয়েছে, যদিও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া এখনো বাকি। আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিওর বক্তব্য, হরমুজ প্রণালী নিয়ে ইরানের সঙ্গে কথা বলা উচিত চীনের। বস্তুত রবিবার ভোরে ইরানের পরমাণু কেন্দ্রে আমেরিকার হামলার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে চীন। ওই হামলায় আমেরিকা আন্তর্জাতিক আইন ভেঙেছে বলে দাবি বেজিংয়ের। তাদের অভিযোগ, রাষ্ট্রপুঞ্জের সনদের তোয়াক্কা না করে ইরানে হামলা চালিয়েছে আমেরিকার বাহিনী। এই পরিস্থিতিতে আমেরিকা মনে করছে হরমুজ প্রণালী নিয়েও ইরানের সঙ্গে কথা বলা দরকার চীনের। সংবাদ মাধ্যম ফক্স নিউজকে রুবিও বলেন, আমি চাই চীন সরকার যেন এই বিষয়ে ইরানের সঙ্গে যোগাযোগ করে, কারণ চীন তাদের তেলের জন্য হরমুজ প্রণালীর ওপর ভীষণভাবে নির্ভরশীল। ইরান যদি হরমুজ প্রণালী বন্ধ করে দেয় তাহলে বিশ্বের বিভিন্ন দেশের অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করছেন রুবিও। ইরানের বিরুদ্ধে আমেরিকার হামলার প্রকাশ্যে নিন্দা জানানো দেশগুলির মধ্যে অন্যতম চীন। সরাসরি কোনো দেশের নাম না করলেও হামলার নিন্দা জানানো দেশগুলিকে খোঁচা দিয়েছেন রুবিও। তার বক্তব্য, যারা হামলার নিন্দা জানাচ্ছেন তারাও মনে মনে বুঝতে পারছেন 24 ঘন্টা আগে যা পরিস্থিতি ছিল তা এখন অনেক শান্ত হয়েছে। আমেরিকার বিদেশ সচিবের মতে, ইরান হরমুজ প্রণালী বন্ধ করলে সেটি তেহরানের জন্য আরও একটি বড় ভুল হবে। রুবিও বলেন, যদি ইরান এমন করে তাহলে এটা ওদের জন্য অর্থনৈতিক আত্মহত্যার সমান। আমরা এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য বিকল্প তৈরি করে রেখেছি। অন্য দেশগুলিকেও এদিকে নজর দেওয়া উচিত। হরমুজ প্রণালী বন্ধ হলে আমাদের চেয়ে অন্য দেশগুলির অর্থনীতিতে অনেক বেশি ক্ষতি হবে। রুবিওর এই মন্তব্যের পরে ওয়াশিংটনে চীনা দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে সংবাদ সংস্থা রয়টার্স, তবে সেখান থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া মেলেনি। বস্তুত তেল এবং প্রাকৃতিক গ্যাসের আন্তর্জাতিক বাজারের ক্ষেত্রে হরমুজ প্রণালী অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওমান এবং ইরানের মাঝে সরু একটি জলপথ। আন্তর্জাতিক বাজারে যত তেল আমদানি রপ্তানি করা হয় তার 5 ভাগের 1 ভাগই চলে এই জলপথ দিয়ে। তেল রপ্তানিকারী দেশগুলির জোট ওপেকের সদস্য সৌদি আরব, ইরান, সংযুক্ত আরব আমিরশাহী, কুয়েত, কাতার, ইরাকের মতন দেশগুলি এখান দিয়েই তেল রপ্তানি করে। এই রপ্তানি হওয়া তেলের বেশিরভাগই যায় এশিয়ায়। আবার বিশ্বের তরল প্রাকৃতিক গ্যাস আমদানি রপ্তানিরও প্রায় 20% হয় হরমুজ দিয়ে, যার মধ্যে কাতার, সংযুক্ত আরব আমিরশাহীর সমস্ত গ্যাসই যায় এই পথে। হাই নিউজ নেটওয়ার্ক। ইরানের বিরুদ্ধে আমেরিকার আক্রমণের নিন্দা জানালো চীন। বেজিংয়ের দাবি, ইরানের পরমাণু কেন্দ্রে আকাশপথে হামলা চালিয়ে আন্তর্জাতিক আইন ভেঙেছে আমেরিকা। শুধু তাই নয়, আমেরিকা রাষ্ট্রপুঞ্জের সনদেরও কোনো তোয়াক্কা করেনি বলেই মনে করছে চীন। রবিবারের হামলা প্রসঙ্গে বিবৃতি প্রকাশ করে এমনটাই জানিয়েছে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর বিদেশ মন্ত্রক। ইরানের পরমাণু কেন্দ্রগুলিতে হামলা চালিয়ে আমেরিকা পশ্চিম এশিয়ার উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলেছে বলে মনে করছে বেজিং। সংঘর্ষে জড়ানো সব পক্ষকে, বিশেষ করে ইসরায়েলকে যত দ্রুত সম্ভব যুদ্ধবিরতি কার্যকর করা উচিত বলে বিবৃতি জানিয়েছে চীনা বিদেশ মন্ত্রক। সাধারণ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সংঘর্ষ থামিয়ে আলোচনায় বসার ডাকও দিয়েছে তারা। পশ্চিম এশিয়ায় শান্তি ফেরাতে অন্য দেশগুলির সঙ্গে মিলিতভাবে কাজ করার আগ্রহের কথা জানিয়েছে চীন। এই নিয়ে দ্বিতীয় কোনো শক্তিধর রাষ্ট্র আমেরিকার হামলার বিরুদ্ধে সরব হলো। ইরানের বিরুদ্ধে আমেরিকার সামরিক আক্রমণের ইতিমধ্যেই নিন্দা জানিয়েছে রাশিয়া। ইরানের পরমাণু কেন্দ্রকে লক্ষ্য করে আমেরিকার হামলাকে দায়িত্বজ্ঞানহীন বলে মন্তব্য করেছে রাশিয়া। মস্কো জানিয়েছে, যেভাবে আমেরিকা হামলা চালিয়েছে তাতে আন্তর্জাতিক আইনকে সম্পূর্ণভাবে লঙ্ঘন করেছে। এখনো পর্যন্ত চীন এবং রাশিয়া ছাড়া অন্য কোনো তৃতীয় রাষ্ট্র আমেরিকার হামলার সরাসরি নিন্দা জানায়নি। ব্রিটেন এবং ফ্রান্স জানিয়েছে তারা এই হামলার সঙ্গে জড়িত ছিল না। তবে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সুরেই সুর মিলিয়ে তারা জানিয়েছে ইরান কোনোভাবেই পরমাণু অস্ত্র তৈরি করতে পারবে না। রবিবার ভোরে ইরানের ফোর্ডো, নাদস এবং ইসফান পরমাণু কেন্দ্রে হামলা চালায় আমেরিকার সামরিক বাহিনী। ইরানে হামলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আলোচনার জন্য 2 সপ্তাহ সময় নেওয়ার কথাও বলেছিলেন তিনি। কিন্তু 2 সপ্তাহ তো দূর, ট্রাম্পের ওই বার্তার 2 দিন যেতে না যেতেই ইরানের ওপর আক্রমণ চালিয়েছে আমেরিকার সামরিক বাহিনী। এইভাবে ইরানের ওপর হামলা চালিয়ে আমেরিকা আন্তর্জাতিক বিধি ভেঙেছে বলে অভিযোগ রেভলিউশনারি গার্ডের। ইরানের অভিযোগের এক প্রকার প্রতিফলন দেখা গেল চীন এবং রাশিয়ার বিদেশ মন্ত্রকের বয়ানে। হাই নিউজ নেটওয়ার্ক। 7 সকালে শুটিং শুরুর আগেই আগুন সেটে। ঘটনায় হতাহতের কোনো খবর না থাকলেও পুড়ে গিয়েছে পুরো শুটিং সেট। উচ্চ পর্যায়ে তদন্তের দাবি অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের। জনপ্রিয় ধারাবাহিক অনুপমা সেটে ভয়াবহ অগ্নিকাণ্ড। শুটিং শুরুর ঘণ্টা 2 আগে এই ঘটনাটি ঘটেছে। হতাহতের কোনো খবর নেই, তবে পুড়ে ছাই গোটা সেট। অগ্নিকাণ্ডের ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্তের দাবি করেছে অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন। মুম্বাই ফিল্ম সিটিতে চলছিল অনুপমার শুটিং। জানা গিয়েছে সোমবার ভোর 5টা নাগাদ আগুন লেগে যায়।
সেই সময় প্রত্যেক কলাকুশলী সেটে উপস্থিত ছিলেন, কারণ ঘন্টা দুয়েক পরেই শুটিংয়ের কথা ছিল। আগুন মুহূর্তের মধ্যেই গোটা সেটে ছড়িয়ে পড়ে। কোনো রকমে সেট থেকে বের হন অভিনেতা অভিনেত্রীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের কমপক্ষে 4টি ইঞ্জিন। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে, তবে গোটা সেট প্রায় ভস্মীভূত হয়ে গিয়েছে। এই ঘটনার পর থেকেই আতঙ্কে কাটা কলাকুশলীরা। আর একটু হলে বড়সড় কোনো বিপদ হতে পারত বলে উদ্বেগ প্রকাশ করেছেন তারা। তারপরই সমালোচনায় সরব অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার অ্যাসোসিয়েশন। বিবৃতি জারি করে ঘটনার উচ্চ পর্যায়ের তদন্তের দাবি জানিয়েছেন তারা। ফিল্ম সেটের ম্যানেজিং ডিরেক্টর এবং মুম্বাইয়ের লেবার কমিশনারের গাফলতির ফলে প্রাণহানি পর্যন্ত হতে পারত। তাদের সাসপেন্ড করা প্রয়োজন, প্রযোজকের বিরুদ্ধে এফআইআর দায়ের করা প্রয়োজন বলে জানিয়েছেন অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার অ্যাসোসিয়েশনের সভাপতি সুরেশ শ্যামল গুপ্তা। হাই নিউজ নেটওয়ার্ক। বঙ্গে টানা বৃষ্টির দোসর প্রায় 24 ঘন্টা মেঘলা আকাশ। চলতি সপ্তাহে আর রোদের দেখা মিলবে না বলে প্রথম দিনের পূর্বাভাস শুনিয়ে দিল হাওয়া অফিস। মঙ্গল থেকে বৃহস্পতিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে গোটা রাজ্যে, তবে আর্দ্রতাজনিত অস্বস্তি জারি থাকবে, জানিয়ে দিল হাওয়া অফিস। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বাংলাদেশ সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। তার প্রভাবে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে বঙ্গে। তবে 25শে জুন বুধবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন বঙ্গোপসাগরে তৈরি হতে পারে ঘূর্ণাবর্ত। উত্তর পূর্ব অসমে আরও একটি ঘূর্ণাবর্তের সৃষ্টি হতে চলেছে। সেই প্রভাবেই দক্ষিণবঙ্গে মূলত বৃষ্টি হবে বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির আশঙ্কা। উপকূলের জেলা এবং পশ্চিমের জেলাগুলিতে ঝড়ের গতিবেগ 50 কিলোমিটার প্রতি ঘন্টায় থাকবে। উত্তর ও দক্ষিণ 24 পরগনা, নদিয়ায় ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি। মঙ্গলবার দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির আশঙ্কা। এছাড়া ভারী বৃষ্টি হতে পারে ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়ায়। বুধে 2 মেদিনীপুর ছাড়াও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ 24 পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া, হুগলি এবং হাওড়াতে। বৃহস্পতিবার ভারী বৃষ্টির সতর্কতা পশ্চিমের সবকটি জেলায়। বৃহস্পতিবার পর্যন্ত বজ্রবিদ্যুতের সঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই। আবহাওয়া দফতর বলছে আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে একই রকম থাকবে তাপমাত্রা। বৃহস্পতিবারের পর বৃষ্টি কমলে ফের তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গে সোমবার অতি ভারী বৃষ্টি হবে আলিপুরদুয়ার জেলায়। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিং থেকে মালদহ সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ঘন্টায় 30 থেকে 50 কিলোমিটার গতিবেগের দমকা ঝোড়ো বাতাস বইবে। মঙ্গলবার জলপাইগুড়ি জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস। বুধে দার্জিলিং ও কালিম্পংয়ে বৃষ্টির সতর্কতা। বৃহস্পতিবারেও দার্জিলিং জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। নজর রাখুন হাই নিউজে, নির্ভীক, নিরপেক্ষ।